ভোটালাপ ২০২৬-এর এই ঘন্টার আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমরা কথা বলব এই অংশে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। পরবর্তী নির্বাচিত সরকার আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেবে এবং এই বিষয়ে কথা বলার জন্য এই অংশে আমার সাথে যুক্ত হয়েছেন প্রফেসর শাহাব খান, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। যেটা বলছিলাম শুরুতেই যে নতুন নির্বাচিত সরকারকে অভিনন্দন জানাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন নেতারা। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি সৌজন্য বার্তা দিয়েছেন। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন তখনও তিনি ১ম আ ম শুভেচ্ছা জানিয়েছিলেন। এই শুভেচ্ছা জানানোগুলো কি সত্যিকার অর্থেই শুধু কূটনৈতিক সৌজন্যতা নাকি আসলেই একসাথে কাজ করতে চাওয়ার বার্তা? এখন এই একসাথে কাজ করাটা খুব জরুরি এবং যেটা আপনি ১ম এ বললেন যে ডক্টর ইউনূসের সময় ভারত নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। এইটা নিশ্চিতভাবেই তাদের রাজনৈতিক অবস্থান এবং সেটাকে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিশ্চিতভাবেই সেটাকে অ্যাপ্রিশিয়েট করে। তাদের বিষয় সেটা। তাদের জাতীয় স্বার্থ, তাদের হুম, জাতীয় পলিটিক্স। কিন্তু আবার এদিক থেকেও এটাও নিশ্চিত যে বাংলাদেশ তো একটা সভরেন রাষ্ট্র এবং বাংলাদেশে যারা সরকারে থাকবেন আ সেটা যদি আপনার পছন্দ না হয় হুম, তাহলেই সেই ক্ষেত্রে আসলে আ আ যোগাযোগের ক্ষেত্রে আমরা ঘাটতি তৈরি করব এটাও ঠিক না। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যেটা বিএনপি সরকার যখন আসবেন তাদের জন্য একটা বড় ইস্যু কিন্তু থাকবে যে সাধারণ মানুষের অ্যাসপিরেশনটা কি? এবং এই সাধারণ মানুষের অ্যাসপিরেশনটা ৫ই অগাস্টে দেখা গেছে ২০২৪ এবং সাবসিকুয়েন্টলি ১.৫ বছর আ যে ইন্টারিম গভর্নমেন্টটা থাকলেন, সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্টটাও কিন্তু তারা দেখেছেন যে এই সরকারকে হয়তো অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না ইত্যাদি, ইত্যাদি। তাদের দুর্বলতা থাকতে পারে, তাদের সক্ষমতা অনেক কিছুই থাকতে হুম। পারে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটাও কিন্তু সাধারণ মানুষ দেখেছেন যে খুব স্বাভাবিকভাবেই যদি বাংলাদেশকে এইভাবে একটা মানে হতে পারে যে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচিত না নিশ্চিতভাবেই। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের তো একটা সাধারণ মানুষের ম্যান্ডেট ছিল। ম্যান্ডেট ছিল। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বিএনপি অনেক বেশি কশাস থাকবে এবং জামাত তো নিশ্চিতভাবেই কশাস আছে এবং এনসিপিতে যারা আছেন তারাও খুব কশাস থাকবেন। কিন্তু এনসিপির ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে যেহেতু তারা তরুণ হুম। এবং তাদের ন্যাশনাল স্পিরিটটাও খুব স্ট্রং এবং এইটাকে আমি খুবই সম্মান করি। কিন্তু অন্য রাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তার কনসার্নগুলি থাকে সেটাও কিন্তু রেসপেক্ট করা খুব জরুরি। এবং যেমন ধরেন ভারতের একটা বড় কনসার্ন থাকে হলো নর্থ ইস্ট ইন্ডিয়া। সেভেন ভারতের সিস্টার্স। একটা বড় কনসার্ন থাকে এক্সট্রিমিজম, টেররিজম। যদিও তারা নিজেরাই এটার মানে তাদের নিজেদের দেশেই এই ধরনের সিচুয়েশনের অবস্থা খুব একটা মানে আশাব্যঞ্জক না। কিন্তু তার যে জাতীয় স্বার্থের চিন্তাভাবনা বা নিরাপত্তার চিন্তাভাবনা সেটাও হয়তো আমাদের দেখার দরকার। এবং এইটা তাদেরও উচিত হবে বাংলাদেশেরটা দেখা। সুতরাং আমার মনে হয় যে বিএনপি সরকার হয়তোবা এই জায়গাতে একটা সাম্যতার জায়গায় আনতে পারবে যে কতটুকু কার রেড লাইনটা আসলে কতটুকু। এবং আমি মনে করি যে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমি অন্ততপক্ষে মনে করি যে কেউ যদি অতি উৎসাহীও হন তাহলেও খুব বেশি কিছু করার থাকবে না। আ যতক্ষণ পর্যন্ত বিষয়টা সাম্যতার বেসিসে না হয়। আমরা অতীতে দেখেছি আ বাংলাদেশের পররাষ্ট্র নীতির ঠিক করার ক্ষেত্রে পাকিস্তান ভারতের যে রাইভালরি হুম। সেইটা একটা এলিমেন্ট হয়ে এসেছে সবসময়। সেইটা কি সেইখান থেকে কি বাংলাদেশ মুক্ত হবে? আমি মনে করি যে বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের যা, যা করার তা, তা করতে হবে। মানে এই ক্ষেত্রে পাকিস্তানকে অন্ততপক্ষে আমি একটা বাজারের দিক থেকে চিন্তা করি। অর্থাৎ এখানে আমার একটা বাজারের সুবিধা আছে। তার কাছ থেকে আমি কটনও আনতে পারি। অনেক রকমের রিসোর্সেস আনা সম্ভব হবে। সুতরাং বাজারকে আপনি যখনই রাজনীতিকই করবেন, হুম, তখনই দেখবেন যে আপনার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এবং একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ সবসময়ই থাকে। যে আপনার যেকোনো ধরনের পজিটিভ রিলেশনশিপের মানে যদি তাদের নিজস্ব ভেস্টেড ইন্টারেস্ট থাকে ওটাকে স্যাবোটাজ করা। এখন পাকিস্তানের সাথে আমার যতটা না নিরাপত্তা প্রায়োগিক ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্ক তৈরি হওয়া সম্ভব তার চেয়ে বাণিজ্যিক সম্পর্কটা তৈরি হওয়া সম্ভব এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় না যে কারো কোনো রকমের দুশ্চিন্তার কোনো কিছু আছে। এটা একসময় হতো যে আওয়ামী লীগের সময়ে পাকিস্তানকে বড় রকমের ট্যাবু হিসেবে দেখা হতো এবং আমার মনে হয় যে সেটা যে আসলে খুব একটা কাজের কিছু ছিল না। অন্ততপক্ষে ২০২৪ অগাস্টে তো এটা মোটামুটি প্রমাণিত হয়েছে এবং এই মুভমেন্টের সাথে তো পাকিস্তানও জড়িত ছিল না। সুতরাং এই আ পাকিস্তানকে নিয়ে আমার মনে হয় যে আমাদের অহেতুক চিন্তাভাবনা না করাটাই ঠিক হবে। তবে এখানে এটা মনে রাখতে হবে যে পাকিস্তান, আফগানিস্তান এই অঞ্চলটাতে
টেররিজমের একটা বড় ইস্যু আছে এবং আমি মনে করি যে ভারত খুব স্বাভাবিকভাবেই এই টেররিজমের বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখে এবং তার ডোমেস্টিক পলিটিক্সের জন্য হলেও দেখে। নিরাপত্তা তো আছে, শুধু তার ডোমেস্টিক পলিটিক্সে মুসলমান ফ্যাক্টর, পাকিস্তান ফ্যাক্টর, বাংলাদেশ ফ্যাক্টর এবং ইললিগাল মাইগ্রেশন বিচিত্র রকমের ফ্যাক্টরগুলি তার ডোমেস্টিক পলিটিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সে এইগুলি করতেই থাকবে। কিন্তু এইখানে যে ভারতের যে কনসার্নটা যে টেররিজম বা র্যাডিকালাইজেশন বা এক্সট্রিমিজম এইটা যে ফেলে দেওয়ার মতো তাও তো না। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বিএনপি সরকারের একটা বড় কাজের জায়গা যেটা থাকবে পাকিস্তানের সাথে খুব স্বাভাবিকভাবেই ভালো সম্পর্ক রাখা উচিত। ট্রেড ইনভেস্টমেন্ট থেকে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে তো আপনার ডিফেন্স কোঅপারেশন থাকতেই পারে। বাট এই জায়গাতে একটা জিরো জিরো টলারেন্স এটা শুধুমাত্র যে পাকিস্তানের ক্ষেত্রে তা না, এটা আফগানিস্তান এবং ভারত সবার ক্ষেত্রেই। কারণ ভারতের ক্ষেত্রেও অনেক রকমের একটা কোয়েশ্চেন তৈরি হয় কিন্তু যে তারা কি ইনসার্জেন্টদেরকে হুম, এইখানে সাপোর্ট করছে কিনা, এটা তো হুম, হুম। সাবস্ট্যান্সিয়েট তো করা সম্ভব না, কিন্তু নিশ্চিতভাবে যে এই যে পারসেপশনগুলি তো আছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় বিএনপির একটা বড় কাজ করার জায়গা আছে যে পাকিস্তানের সাথে যে কাউন্টার টেররিজম বা র্যাডিকালাইজেশনের ব্যাপারে একদম একটা রেড লাইন টেনে দেওয়া, ভারতের সাথেও এই বিষয়ে একটা রেড লাইন টেনে দেওয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্সেও একটা রেড লাইন টেনে দেওয়া যে আমরা আসলে এই বিষয়গুলির মধ্যে কোনো অবস্থাতেই ইনভলভ হব না। আমার মনে হয় সেই জায়গায় থাকলে পরে বাংলাদেশের পররাষ্ট্র নীতি যথারীতি কন্টিনিউ করবে এবং স্ট্রং থাকবে। এখানে আমাদের আরেকটা জিনিসও মনে রাখতে হবে কিন্তু, মায়ানমার। হুম, সো মায়ানমারে দেখেন আমরা কিন্তু এই আমাদের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কিন্তু আমাদের বর্ডারের ওই পারে রাষ্ট্র নাই। রাষ্ট্র নেই। আমি না মায়ানমারের ইস্যুটা একটু আলাদা করে আসবো আপনার কাছে। হুম, আমি ওই যে রাইভালরি ইস্যুটা আবার ওই একই প্রশ্ন, শুধু নতুন ২ টা দেশ। ইউএসএ এবং চায়নার যে রাইভালরি, হুম। সেইখানে বাংলাদেশের ফরেন পলিসি কিভাবে সেট করতে হবে নির্বাচিত সরকারকে? না, আমি মনে করি যে আহ, চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাইভালরিটা বলছেন, বা আমি মনে করি এটা কম্পিটিটিভ রাইভালরি হতে পারে। তো সেই জায়গাতে আমি মনে করি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আগের চেয়ে অনেক বেশি ট্রানজ্যাকশনাল, হুম। অর্থাৎ কস্ট বেনিফিট, দেনা পাওনায় বিশ্বাস করে। দেনা পাওনা। এবং চীন যে দেনা পাওনার বিশ্বাস করতো না তা তো না, হুম, চীনও করতো। কারণ তার মানে আমরা চীনের সাথে হ্যান্ডেলটা ভালো মতো করেছি, কিন্তু আমরা মনে করতাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত ইন দ্যাট কেস এইটা হয়তো ইন্টারন্যাশনাল ল ট ইত্যাদি মিলায় এক ধরনের কমফোর্ট জোন ছিল। এখন সেই কমফোর্ট জোন থেকে আমরা বেরিয়ে আসছি। তার মানে এই দুই রাষ্ট্রের সাথে আমার ব্যালেন্সিংয়ের তিনটা জায়গা আছে। একটা হলো বাণিজ্য, পিওরলি বাণিজ্য। কি বাণিজ্যটা আমি তাদের সাথে করছি, রাইট? হুম। সুতরাং এই জায়গাতে আমার বাণিজ্যের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি দরকার আছে। এটা আমার মনে হয় বাংলাদেশ সরকার, ভবিষ্যতের সরকার এটা ম্যানেজ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় থাকে হলো ডিফেন্স রিলেটেড। বাংলাদেশের ডিফেন্স ডাইভার্সিফিকেশন তার ন্যাশনাল ইন্টারেস্ট। এখন ধরেন এই জায়গাতে বাংলাদেশের যে রিয়েল থ্রেটগুলি সেইগুলির উপরে বেসিস করে বাংলাদেশ তার ডিফেন্স প্রকিউরমেন্ট করবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় না যে খুব বড় রকমের ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র অবজেকশন দিবে তো চীন অবজেকশন দিবে, আমার মনে হয় না। এইখানে পুরাটাই প্র্যাগম্যাটিক। সুতরাং এমন না যে মার্কিন যুক্তরাষ্ট্র জানে না বা যে বাংলাদেশের সক্ষমতা কতটুকু, বা চীন জানে না যে তার সক্ষমতা কতটুকু। আর ৩ নম্বরে যেটা আছে সেটা হলো যে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড, এবং সেই জায়গাতে তো মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি যে একটা ওলটপালট হয়ে হুম। গেছে। সুতরাং সেই জায়গাতে গিয়ে আসলে বাংলাদেশের যতটা না বাইরে করার জায়গা আছে তার চেয়ে বেশি ভিতরে করার। তার মানে হলো আমার ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট বাড়াতে হবে যাতে ইনভেস্টমেন্ট বাড়ে। আমার ডোমেস্টিক কনসাম্পশন বাড়াইতে হবে। তার মানে ইকোনমিক ইমপ্রুভমেন্ট না করলে পরে আপনার মানি সার্কুলেশন হবে না। ৩ নাম্বার আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরকে অ্যাবসোলুটলি পরিষ্কার করতে হবে। আপনি এটা না করলে পরে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর তো আপনাকে ডেলিভার করবে না। সুতরাং এই ২ দেশের সাথে যখন আমি ব্যালেন্স করার চেষ্টা করব, আমার নিজস্ব সক্ষমতাটাকেও তখন বাড়াতে হবে। এবং আপনি ম্যানুফ্যাকচারিং সেক্টর আপনাকে বাড়াতে হবে। ভারত এফটিএ করছে হুম, ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন। ইউনিয়নের সাথে। আমাদের কোনো এফটিএ এর এক্সপেরিয়েন্সই নাই। মানে জাপানের সাথে আমরা একটা করছি, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথাবার্তা বলছে, কিন্তু এর মধ্যে তো ৫৫ বছর চলে গেছে। ভারতের এফটিও করতে লেগেছে ১৮ বছর। লাগুক, কিন্তু আপনি তো ৫৫ বছর ধরে কিছুই করেন নাই। সুতরাং আপনার তো অলরেডি ভারতের যে ইকোনমি, এটা তো বিশাল ইকোনমি, ডাইভার্স ইকোনমি। হুম। সুতরাং সেই জায়গা থেকে আপনি একটু শিক্ষা নেন।
অন্যান্য দেশগুলি যারা করেছে তাদের সাথে শিক্ষা নেন, কিন্তু আপনি যদি শিক্ষা না নিয়ে মানে শুধু গার্মেন্টস সেক্টরের উপরে বেসিস করে আপনার ইকোনমিকে চিন্তা করেন, তাহলে তো আপনার ইকোনমি বাড়বে না। এবং আপনার যে গার্মেন্টস সেক্টরের উপরে একটা অগাধ বিশ্বাস আছে, সেই বিশ্বাসটার কারণে একটা কমফোর্ট জোন, যে আচ্ছা আরএমজিতে $1 বিলিয়ন আসতেছে, আমি খুব খুশি, রেমিটেন্সে আসতেছে, আমি খুব খুশি। এখন এই যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বলেন কি কি এগুলি যেগুলি আছে, এগুলো তো সব অবসলিট ইনস্টিটিউশনস। এ দিয়ে তো আর আপনি মানে গ্লোবাল চেঞ্জটাকে ধারণ করতে পারবেন না, তাই না? সুতরাং এইসব জায়গাতে আপনার বড় রকমের পরিবর্তন আনতে হবে। বড় রকমের পরিবর্তন না আনলে পরে আপনি ইউ আর নট গোয়িং এনিওয়্যার। যে কারণে এই গভর্নমেন্টের একটা বড় কাজ হবে হলো প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করা, কারণ প্রাইভেট সেক্টরকে আপনার এম্পাওয়ার করতে হবে। কারণ আপনার ট্রেড ডাইভার্সিফিকেশন সরকার করতে পারবে না, হুম। সরকারের ব্যুরোক্রেটিক ক্যাপাসিটি এটা না, কারণ ব্যুরোক্রেসি ইজ নট ডিজাইন ফর দ্যাট। ব্যুরোক্রেসি ইজ ডিজাইন ফর অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি ইজ ডিজাইন ফর ম্যানেজমেন্ট। বাট এই ধরনের বিষয়গুলি, সেইগুলির জন্য আপনার দরকার হবে হলো যে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসলে এই ইনিশিয়েটিভগুলি নেওয়া। যেমন আপনার ধরেন বিমান বিমান চালানো আর আপনার মানে এই ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস চালানো তো এক না। দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। ইটস ভেরি টেকনিক্যাল, দিস ইজ ভেরি মার্কেট ওরিয়েন্টেড। মার্কেটিংয়ের বিষয় আছে, মানে এই মার্কেটিং এই না যে দুইটা মানে ছবি টবি তুলে দিলাম, ইয়ে করে দিলাম, না না না, দিস ইজ মোর কমপ্লিকেটেড দেন দিস, তাই না? সুতরাং এমিরেটস আর কান্টাস বা সিঙ্গাপুর এয়ারলাইন্স তো আর এমনি হয়নি। তো সুতরাং সেই সব জায়গাতে আপনাকে বড় রকমের পরিবর্তন না আনলে তো আপনি আগাতে পারবেন না। ফরেন ট্রেড কিংবা ফরেন রিলেশনস ক্ষেত্রে একটা সমালোচনা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই করছেন যে একদম শেষ সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার কিছু চুক্তি করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা করলো 20% থেকে 19%, এবং কিছু জায়গায় রেসিপ্রোকাল ট্যারিফ জিরো হয়ে যাবে যদি ইউএসের কটন দিয়ে পোশাক তৈরি করা হয়, নির্দিষ্ট কিছু অ্যাপারেলস এবং টেক্সটাইলে। কিন্তু ব্যবসায়ীরা যে কনসার্নটা দেখাচ্ছেন যে ওই চুক্তিগুলোতে কি আছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের জন্য তারা কিছু জানেন না। চুক্তিটা তো আসলে বাংলাদেশ করলো রাষ্ট্র হিসেবে। আমরা হুম। দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আদানির সাথে আওয়ামী লীগ সরকারের সময় চুক্তি নিয়ে অনেক কিছু মানে অনেক সমালোচনা করেছে, কিন্তু সেই চুক্তি থেকে সরে আসতে পারেনি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার জন্য। আগামী সরকারও তো এই চুক্তিগুলোকে তাকে বয়ে বেড়াতে হবে। যদি সত্যিই এই চুক্তিগুলোতে জাতীয় স্বার্থের পরিপন্থী কিংবা জাতীয় মানে ফাইন্যান্সের পরিপন্থী কিছু থাকে, সেটা কি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ও সরকারের জন্য? বিশাল। কারণ একটা বড় দুর্বলতার জায়গা হলো যে এরা আপনার এই জুলাই চার্টার বা পলিটিক্যাল এইগুলি নিয়ে এত বেশি মাথা ঘামিয়েছে যে আহ, একে তো ওইদিকে খুব বেশি কাজ তো কিছুই হয় নাই। বাট এসেনশিয়ালি রিফর্মের ক্ষেত্রেও তো যদি বলেন যে আসলে এদেরকে কতটুকু নাম্বার দেওয়া যাবে, মানে 1 থেকে 10-এ 0 মোস্ট লাইকলি। বাট কিছু কিছু কাজ করেনি তা তো না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই ধরনের যে চুক্তি এবং আপনার কনস্টিটিউশনাল বা লিগালও একটা বাধ্যবাধকতা কিন্তু আছে পার্লামেন্টে নেওয়ার মতো। হুম। এখন আগের গভর্নমেন্ট করতো না, সুতরাং আমরাও করব, এই যদি অ্যাটিটিউড হয় তাহলে আপনার আগের গভর্নমেন্টের সাথে আপনার পার্থক্যটা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই সনদ নিয়ে রাইট। এত আগ্রহী ছিল, সেই জুলাই সনদের একটা বা অন্যতম অংশ হচ্ছে যে কোনো চুক্তি রাইট, জনসম্মুখে প্রকাশ করতে হবে। রাইট। এবং সেই জন্য বললাম যে এই মুশকিল হলো যে এনজিওকে যদি আপনি রাষ্ট্রের সাথে ইকুয়েট করেন মুশকিল তো। সুতরাং এনজিও একটা চুক্তি করতে পারে, রাষ্ট্রের চুক্তি তো অন্য জিনিস। সুতরাং এই জায়গাতে মুশকিলটা হয়ে গেছে যে লাস্ট মোমেন্টে যে তারা তাড়াহুড়োটা করছেন, এই তাড়াহুড়োটা না করলেও হতো এবং সেইটা আসলে পার্লামেন্টের উপরেও তারা চাপিয়ে দিতে পারতেন, এবং পার্লামেন্টের উপরে চাপিয়ে না দেওয়ার কোনো কারণই নাই। ডক্টর ইউনূস কিন্তু যে ইলেকশনটা দিয়েছেন, ডক্টর ইউনূস, আমি অন্যদের কথা বলছি না, ডক্টর ইউনূস আর্ম ফোর্সেস বলেন, পুলিশ বলেন, ব্যুরোক্রেসি বলেন, সাধারণ মানুষ, পার্লামেন্টের উপরে যেই ধরনের একটা অ্যাকাউন্টেবিলিটি চাপিয়ে দিচ্ছেন, ওটাও এটার মাধ্যমে করে দেওয়া যেত। সুতরাং লাস্ট মোমেন্টে এত দৌড়াদৌড়ি করার তো কোনো কারণ নাই। এখন সেটা আপনি পোর্ট দিচ্ছেন, হুম। আপনি এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, তাও এবং এনসিডি থেকে শেষ সময় সরে এসেছে সরকার। ওটা মানে এটা তো গেলই কেন আর সরলও কেন? এতেও তো বোঝা যায় যে একটা অস্থিরতা। সুতরাং এই অস্থিরতাটার আসলে দরকার ছিল না। এবং আহ, আমার ধারণা, মানে এগেইন ধারণা থেকে বলছি যে তারা যদি সকল পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে, এবং সব আলোচনায় যে সম্মুখে হতে হবে এমন কোনো কথা নাই, যদি আলোচনা করে এই ধরনের এনডিএ সই করেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেন, তাহলে হয়তো ভয়ের শঙ্কার কিছু নেই। কিন্তু তারা যদি না আলোচনা করে করেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই যে আপনার অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা,
সেটা আমার বিজনেসকে কতটুকু এফেক্ট করবে? কারণ এখানে যারা আছেন হাতে গোনা ২-৩ জনের বাইরে কিন্তু বড় ট্রেড পলিসি বা ট্রেড ইভ্যালুয়েশন বা ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন করার সক্ষমতা আসলে নাই। হুম। রাইট? ওই যে আবার বললাম যে এনজিও ফান্ডিং আর ট্রেড আর ভেরি ডিফারেন্ট থিংস। সুতরাং সেই জায়গাতে গিয়ে হয়তো আ এই মুহূর্তে আমি শঙ্কার দিকে তাকাবো না। তো হয়তো মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলি কোনো না কোনোভাবে এই বিষয়ে একটা ডিসিশন নিতে পারবে। সেটা নিশ্চয়ই আমরা পার্লামেন্টে যখন উঠবে তখন দেখব। আমি শেষ করব মিয়ানমার ইস্যু দিয়ে। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের ওই ২৭১ কিলোমিটার যে সীমান্ত, তার উল্টো পাশে আসলে কোনো রাষ্ট্র নাই। কোনো ভ্যালিড গভর্নমেন্ট নাই। একটা নন স্টেট অ্যাক্টর রাখাইনটা হ্যান্ডেল করছে। রোহিঙ্গা আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা। এই নির্বাচিত সরকার এই রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে ডিল করবে? এটা খুবই জটিল। কারণ আমার মনে হয় যে বিএনপি ৭৮-৭৯ সালে রোহিঙ্গা বিষয়টা ডিল করেছিলেন। তারপরে তো ৯১-৯২ তে হুম, করেছিলেন। কিন্তু তখনকার জিও পলিটিক্স, জিও ইকোনমিক্স সম্পূর্ণ ডিফারেন্ট। তখন মায়ানমারের এত বন্ধু ছিল না। আর মায়ানমারের তখন সক্ষমতাটাও এত ছিল না। এখনটা পুরোটাই ডিফারেন্ট। সুতরাং এই জায়গাতে অনেক স্টেক হোল্ডার আছে। ভারত আছে, চীন আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, থাইল্যান্ড আছে, ক্যাম্বোডিয়া আছে, আসিয়ানের একটা ইন্টারেস্ট আছে। এরকম অনেক রকমের বিচিত্র অ্যাক্টরস আছে। এই অ্যাক্টরগুলিকে একসাথে নিয়ে যে মায়ানমারের প্রবলেমটা সলভ করা, সেটা আমার মনে হয় খুব জটিল হবে। সুতরাং তাদেরকে নতুন করে ভাবতে হবে যে এই রিপ্যাট্রিয়েশন প্রসেসটা আমরা কিভাবে নিতে পারি। এটার জন্য একটা ডেডিকেটেড সংস্থা দরকার। কারণ আমরা ট্রিপল আরসি কিন্তু যে কক্সবাজারে যিনি আছেন হুম, তিনি কিন্তু ক্যাম্প এবং বাংলাদেশে শরণার্থীদের উপরে কাজ করেন, মায়ানমারের না। না। এই সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনিও কিন্তু মায়ানমারের মানে রেফিউজি ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। সুতরাং আমাদেরকে এখন দেখতে হবে বা যেটা আমাদেরকে করতে হবে এসেনশিয়ালি যে এইটার জন্য একটা ডেডিকেটেড ইনস্টিটিউশন দরকার এবং সেই ইনস্টিটিউশনে ডিফারেন্ট মিনিস্ট্রির লোক একসাথে বসেই কাজটা যার যার মিনিস্ট্রির উপরে চাপায় দেওয়া অ্যাডহক একটা কমিটি হুম, করা ২-৪টা টাস্ক ফোর্স করে ও দিয়ে কিছু হবে না। ৭-৮ বছর তো চলে গেল। এটাকে একদম ডেডিকেটেডলি যেটার মধ্যে আপনার বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতিকে সামঞ্জস্য তৈরি করা, প্র্যাকটিক্যাল ইস্যুসগুলি দেখা, ফান্ডিং কিন্তু কমে যাবে এই মানে রোহিঙ্গাদের জন্য। সুতরাং সেই জায়গাতে শুধু ফান্ডিংয়ের উপরে চিন্তা করে পলিসি করব নাকি তাদেরকে স্কিলস করে ওই পারে পাঠানোর জন্য ব্যবস্থা করব, এইগুলি প্রত্যেকটা জিনিস আমাদেরকে এখন খুঁটিনাটি চিন্তাভাবনা করে একটা সমন্বিত স্ট্র্যাটেজি করতে হবে। আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছিলাম এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন when it is about Myanmar and রোহিঙ্গা আ এই ক্ষেত্রে যে স্টেক হোল্ডার গুলো সরকারের মধ্যে থাকে, প্রধান উপদেষ্টার কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়, আমার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইটা যেহেতু সীমান্ত অঞ্চল একটা ডিফেন্স স্টেকও আছে সেনাবাহিনীর। তাদেরকে কখনো সমন্বিত সিদ্ধান্ত নিতে দেখতাম না আমরা। জিনিসটা যে সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়ে ডিল করা। এই জায়গাটা কি নতুন সরকারের একটু ডিফারেন্টলি ভাবা উচিত? না, নতুন সরকারকে হিসাব করতে হবে যে অতীতের সরকারগুলি কি ভুল করেছেন। তাহলে তো আমি একটা জায়গা পাবো যে কি, কি ভুল হয়েছিল তখন। যেমন রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করে। ফরেন মিনিস্ট্রি একরকম, তো হোম মিনিস্ট্রি আরেক রকম, তো পুলিশ একরকম, তো মিলিটারি একরকম, তো প্রাইম মিনিস্টারের অফিস একরকম। আবার এর মধ্যে পলিটিক্যাল বিষয় আছে। হুম, ভারত কি ভাবছে, চীন কি ভাবছে, বকা দিবে কিনা ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। এইগুলি আসলে একদম সময় নষ্ট করা এবং অনেকের ইন্টারেস্টও ছিল। এখানে আবার এনজিও কেন্দ্রিক কিছু ইন্টারেস্টও আছে। যে এইটা থাকলে তো মোটামুটি কিছু এনজিও ব্যবসা-ট্যাবসা করা যায়। সুতরাং এইসব কিছু মিলায় যে এই যে বিভিন্ন রকমের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপগুলি আছে, যে কারণে আপনার একটা সমন্বিত কোনো কিছু করা যায় নাই। কেউ বলছে নোবেল পাবে, কেউ বলছে এই পাবে, কেউ বলছে ওই করবে। সুতরাং এইখানে আমার কাছে মনে হয় যে ৩ টাই স্টেক হোল্ডার একদম ক্লিয়ারলি, যেহেতু এটার সাথে ডিফেন্স সরাসরি রিলেটেড, হুম। কারণ বর্ডার, ন্যাশনাল সিকিউরিটি এবং ওই সাইডে যেহেতু কনফ্লিক্ট, মিলিটারি। সেকেন্ড হলো যে ফরেন মিনিস্ট্রি, পিওরলি যে ফরেন মিনিস্ট্রি এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, ইয়ে করবে এবং সেই সাথে হলো পলিটিক্যাল লিডারশিপ। কারণ পলিটিক্যাল লিডারশিপকে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ডিসিশন নিতে হবে যে আমি এই প্রবলেমটা কোন পথে সলভ করব। হুম। এটা কি আমি ট্রেড ইনভেস্টমেন্টের পথ দিয়ে সলভ করব, হিউম্যানিটেরিয়ান এইভাবেই রাখবো,
না আমি এটাকে অন্য কোনো উপায় নন স্টেট উপায় করব বা কোনো একটা স্ট্রং উপায় করব, সেইটা পলিটিক্যাল ডিসিশন। কিন্তু এক্সিকিউশনের দায়িত্ব এরকম ২-৩টা এজেন্সির মধ্যেই থাকা ভালো। তাহলে এরকম বিচিত্র রকমের চিন্তাভাবনা আসবে না এবং এটাতে খুব বেশি মানুষের নাক গলানোটাও ঠিক হবে না। কারণ একেকজনের একেক মতামতের কারণে। এখন দেখেন ভারতের পররাষ্ট্র নীতির ব্যাপারে ভারতের সব পলিটিক্যাল পার্টি মোর অর লেস এক, হুম। রাইট? পাকিস্তানেও তাই, শ্রীলঙ্কাতেও তাই, মায়ানমারে তো বটেই, থাইল্যান্ডেও তাই। আমাদের এখানে হলো দল বদলালে আরেক রকমের পররাষ্ট্রনীতি চলে আসে, তখনই তো গিয়ে আপনি ধরাটা খান। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় এই সমন্বিত একটা পজিশন তৈরি করে এবং ফোকাসড ২-৩টা ইয়াকে নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি খুব বেশি কিছু করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন এগুলি নিয়ে অ্যাপেটাইট নাই। চীনের নিজস্ব ইন্টারেস্ট আছে, ভারতের নিজস্ব ইন্টারেস্ট আছে। এখন আমরা সারাক্ষণ চিন্তা করি যে ভারত কি বলবে, চীন কি বলবে, মার্কিন যুক্তরাষ্ট্রের এইখানে কি হবে, রাইট? আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি আসলে কি করবেন, না ওরা ওদের সাথে আলাপ করি, তো তো হবে না। সুতরাং আপনাকে আপনার ডিসিশন নিয়ে আগাতে হবে। এখন ধরেন একটা সমন্বিত পর্যায়ে পৌঁছালো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের কাউন্টার পার্ট কে? নেপিদো না রাখাইন? মানে এখনো পর্যন্ত নেপিদো নেপিদো তো চলে যায়নি। কিন্তু রাখাইনে যখন নেপিদোর কার্যত কোনো নিয়ন্ত্রণ কারেক্ট। নাই। এখন সেই জায়গাতে এসে আপনাকে ডিসিশনটা নিতে হবে যে আপনি নেপিদোকেও আপনার হাতে রাখতে হবে। আপনার এখানে বাস্তবতা, বর্ডার বাস্তবতা সেটাও হাতে রাখতে হবে। কারণ নেপিদোর এই জিনিসটা তো নেপিদোকে ক্লিয়ারলি বলা যে শুধু ওকে ডেকে না, তার সাথে এনগেজ হয়ে বলা যে তোমার এই লোকটাই আমার সমস্যাটা করছে, রাইট? তুমি সমাধান করো নাহলে আমি সমাধান করি। এখন মুশকিল হলো যে আমি বিভিন্ন রকম না ওকেই আমি এম্পাওয়ার করবো আমার বর্ডারের ওর পাশে। ওইখানে হিউম্যানিটেরিয়ান দিয়ে টিয়ে বিভিন্ন রকম ধরে নিচ্ছি যে ওই সারা জীবন থাকবে। মায়ানমারে তো ইলেকশন হচ্ছে। হুম, মায়ানমারে তো একটা সরকার আছে, সেটা লিগ্যাল সরকার, ইন্টারন্যাশনাল ল সরকার, হুম। রাইট? সুতরাং সেই জায়গাতে আমি তাকে আসলে কতটুকু বাইপাস করতে পারবো? তারও তো একটা ল আছে, সেই লর আন্ডারে তো আরাকান আর্মিকে তো তারা টেররিস্ট বলে, সেটাও তো একটা ইস্যু। আবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও তো আমাদের একটা স্টেক আছে। সুতরাং সেই জায়গাতে গিয়ে নপিডো না আরাকান আর্মি না দুটাকে নিয়েই আমি কাজ করব, দুটাকে নিয়ে কাজ করতে গেলে যে আমার যেই ধরনের পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক ক্যাপাবিলিটি লাগবে সেটা বাড়াতে হবে। এটা করলে হবে না যে সকালবেলা বাক্স টাক্স নিয়ে আরাকান আর্মিকে বললাম এই এই ধরো তোমার জন্য হিউম্যানিটেরিয়ান সব দিলাম, তাতে তাতে কি ও রোহিঙ্গাদের নেবে? গত ২ বছরের মধ্যে তো দেখেছি আরও রোহিঙ্গা এসছেন। অর্থাৎ ওখানে যারা আরাকান আর্মি হুম। আসার পরও তার মানে প্রবলেমটা আসলে অ্যাক্টরের না, কে আসছে না আসছে, ওখানে বাস্তবতাটার প্রবলেম। অর্থাৎ আজকে আরাকান আর্মির জায়গায় যদি আরেকটা আসে তাহলেও একই ঘটনা ঘটতে থাকবে, কারেক্ট? সুতরাং সেই জায়গাতে আমাকে এখন সমন্বিত প্ল্যানটা নিতে হবে যে আমার ডিফেন্স ডেটারেন্স কী, আমার পলিটিক্যাল ক্যাপিটাল কী, আমার ফরেন পলিসিতে আমি কত দূর যাচ্ছি, আমি কতটুকু মিনিংফুল বার্তা আমি তাকে দিতে পারছি। সেখানে আপনি চীন পাকিস্তানকে নিয়ে আসেন, অসুবিধা কী আছে? তারা দুইটাই তো এখানে বড় রকমের একটা ভূমিকা রাখে, মানে মায়ানমারে। পাকিস্তান তো ফাইটার প্লেনও তাদেরকে হুম। সাপ্লাই দিচ্ছে, চীন তো আছেই, মার্কিন যুক্তরাষ্ট্রেরও তেল গ্যাস নিয়ে একটা ইন্টারেস্ট হতেই পারে ভবিষ্যতে, সিঙ্গাপুর এখানে ইনভেস্ট করছে, জাপানিজরা এখানে অ্যাক্টিভ। তো এদেরকে সমন্বিত করে নিয়ে এসে তারপরে আপনি এখানে ফোকাস করেন যে দেখেন এখানে কি করা যায়। আপনি একবার জাতিসংঘে যাচ্ছেন, একবার ওখানে যাচ্ছেন, একবার এখানে যাচ্ছেন, ইট মেক্স নো সেন্স। আপনি যদি ক্যাম্বোডিয়ার কাছে যান, ক্যাম্বোডিয়া আপনাকে বলবে যে আমার এত বড় বর্ডার, হুম। আমি তাকে অ্যান্টাগনাইজ করতে পারবো না। থাইল্যান্ডের এত ২৮০০ কিলোমিটারের উপর বর্ডার, ও আসলে কতটুকু মায়ানমারের বাইরে যাবে? ভারতের বিশাল বর্ডার এবং ইনসার্জেন্সি প্রোন, আপনি যতই চেষ্টা করেন না কেন তার তো ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্ট্যান্ট এখানে, হুম। তাই না? চীনের ট্রেড ইনভেস্টমেন্ট মালাক্কা স্ট্রেটের বাইপাস করে বে অফ বেঙ্গলে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা, রাইট? সেটাও তো তার আছে। সুতরাং আপনাকে এই বাস্তবতাগুলি তো মানতে হবে। কারণ আমাদের বিগত সরকার সারাক্ষণ চীন আমার সব প্রবলেম সলভ করে দেবে, ভারত আমার সব প্রবলেম সলভ করে দেবে, কেমনে করবে সে? আপনি তো সেই ক্যালকুলেশনটাই করছেন না। সুতরাং এখানে গিয়ে আপনাকে এখন প্র্যাগম্যাটিক হতে হবে। প্র্যাগম্যাটিক হয়ে জাতীয় স্বার্থের মাধ্যমে যতটুকু ম্যাক্সিমাইজ করা যায় সেটাই করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব নির্বাচিত সরকার সংসদে গেলে এই পথে আগায় কিনা। প্রফেসর শাহাব আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভোটারপে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।
ভোটালাপের এই অংশে কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর শাহ আনাম খানের সাথে। আগামী নির্বাচিত সরকারের সামনে আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনায় যেসব চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে কথা বললাম। পরের ঘন্টার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এবার আয়োজন। ধন্যবাদ সবাইকে।